সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম এবং সেই সঙ্গে আপনাদের প্রত্যেককে আজ মহা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমার গুরুজনদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের নিবেদন আমরা শুরু করছি। তো আমরা আজকে প্রাইমারি টেট 2023কে লক্ষ্য করে পরিবেশবিদ্যার একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে জীববৈচিত্র্য। তো এই যে জীববৈচিত্র্য, এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়াল সিলেবাস অফ প্রাইমারি টেট, অর্থাৎ প্রাইমারি টেটের অফিসিয়াল সিলেবাসে কিন্তু এই জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এই যে টপিকটা কিন্তু রয়েছে। তো এই টপিকটা থেকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি প্রশ্ন উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনাটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনি অল নোটিফিকেশানটি অন করে রেখে দিন। তো আজকের আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তাহলে এর উত্তর কী হয়ে যাবে? জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। ওয়াল্টার রোজেন জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের জনক কাকে বলা হয়? উত্তর হবে এডওয়ার্ড উইলসনকে জীববৈচিত্র্যের জনক বলা হয়। তাহলে কাকে জীববৈচিত্র্যের জনক বলা হয়? এডওয়ার্ড উইলসনকে জীববৈচিত্র্যের জনক বলা হয়। পরের প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে নরম্যান মায়ার্স প্রথম বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি ব্যবহার করেন। তাহলে বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে নরম্যান মায়ার্স প্রথম বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি ব্যবহার করেন। পৃথিবীতে হটস্পটের সংখ্যা কয়টি? উত্তর হবে পৃথিবীতে হটস্পটের সংখ্যা 35টি। তো সুপ্রিয় বন্ধুরা, এই প্রশ্নের উত্তর প্রসঙ্গে বলে রাখি, এই যে উত্তরটি আমরা ডক্টর অনিশ চট্টোপাধ্যায় স্যারের বই অনুসারে দিয়েছি। তো আপনারা কিছু কিছু বইয়ে দেখতে পাবেন যে 34টি রয়েছে, সেগুলো কিছুটা পুরনো বই, তো সেখানে আপডেটেড মানে তথ্যটা নেই। তো অ্যাকচুয়ালি এটা 35 হবে, কিছু কিছু বইয়ে 34 রয়েছে। অবশ্যই এক্ষেত্রে প্রশ্নের উত্তরে আপনি অপশানের দিকে লক্ষ্য করবেন। যদি 34 থাকে তাহলে 34-এ দাগ দেবেন, কিংবা যদি 35 থাকে 35-এ দাগ দেবেন। অর্থাৎ দুটোর মধ্যে একটা থাকবে, দুটোই থাকবে এমনটা হবে না। যদিও হয় তাহলে 35-এ আপনি দাগটা দেবেন, এটা যেহেতু আপডেটেড একটা তথ্য। ওকে, পরের প্রশ্ন, কোনো প্রজাতির প্রাণী বা উদ্ভিদ এবং তার সমস্ত বংশধরকে একত্রে কী বলা হয়? উত্তর হবে ক্ল্যাড বলে। কোনো প্রজাতির প্রাণী, উদ্ভিদ ও তার সমস্ত বংশধরকে একত্রে ক্ল্যাড বলে। তারপর বলছে কোন সম্মেলনে বায়োডাইভার্সিটি কথাটি জনপ্রিয়তা পায়? উত্তর হবে বসুন্ধরা সম্মেলনে, যেটা 1992 সালে হয়েছিল। কোথায় বসেছিল বসুন্ধরা সম্মেলন? ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। তো সেই বসুন্ধরা সম্মেলনে বায়োডাইভার্সিটি কথাটি জনপ্রিয়তা পায়। ওকে, পরের প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য পরিলক্ষিত হয় বা দেখা যায়। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের কোন প্রকার প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হবে বৈচিত্র্যে কীটপতঙ্গের সংখ্যাটা সবচেয়ে বেশি। তাহলে জীববৈচিত্র্যে কোন প্রকার প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? কীটপতঙ্গের সংখ্যা সবচেয়ে বেশি। জীববৈচিত্র্য কয় প্রকার ও কী কী? জীববৈচিত্র্য 3 প্রকার। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ওকে, পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের প্রথম স্তর কোনটি? জীববৈচিত্র্যের প্রথম স্তর হচ্ছে জিন বৈচিত্র্য। পরের প্রশ্ন, জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে ডি কাস্টি। জিন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ডি কাস্টি। এই জিন হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। ওকে, পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য নির্ধারণের সূচকগুলি কী কী? তাহলে উত্তর হবে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য নির্ধারণের 3টি সূচক রয়েছে। এটা 3টি হবে, এই জায়গাটা একটু আপনারা লক্ষ্য করুন বন্ধুরা, এটা 3টি হবে। এই জায়গাটায় কী হবে? 3টি হবে। এটা ও হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি 3 হবে। ওকে, তাহলে কি বলছে যে বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য নির্ধারণের সূচক কতগুলো? 3টা। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য নির্ধারণের 3টি সূচক আছে, যথা আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য। ওকে, এবার কি বলছে বিটা বৈচিত্র্যের উদ্ভাবককে? উত্তর হবে বিটা বৈচিত্র্যের উদ্ভাবক হলেন হুইটেকার বিটা বৈচিত্র্যের উদ্ভাবক। পরের প্রশ্ন, ব্রাজিলের বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে ব্রাজিলের যে বসুন্ধরা সম্মেলন সেটা 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ওকে, পরের প্রশ্ন কি, ভারতের সর্বাধিক জীববৈচিত্র্য কোথায় দেখা যায়? উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এবং পূর্ব হিমালয়ে ভারতের সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়। তাহলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল এবং পূর্ব হিমালয়ে ভারতের সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়।
পরের প্রশ্ন, জীববৈচিত্র্য বিনাশের প্রধান কারণ কি? জীববৈচিত্র্য বিনাশের প্রধান কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ুর যে পরিবর্তন, এটা হচ্ছে জীববৈচিত্র্য বিনাশের প্রধান কারণ। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের বিনাশ সর্বাধিক কোথায় পরিলক্ষিত হয়? উত্তর হবে জীববৈচিত্র্যের বিনাশ সর্বাধিক ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে পরিলক্ষিত হয়। সবথেকে বেশি জীববৈচিত্র্যের বিনাশ কোথায় হয় বা সর্বাধিক কোথায় হয়? উত্তর হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সর্বাধিক হয়। পরের প্রশ্ন, লুপ্তপ্রায় জীব প্রজাতির তালিকাকে কি বলে? তাহলে লুপ্তপ্রায় জীব প্রজাতির তালিকাকে রেড ডাটা বুক বলা হয়। লুপ্তপ্রায় জীব প্রজাতির তালিকাকে রেড ডাটা বুক বলা হয়। আর অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তালিকাকে কি বলা হয়? গ্রিন ডাটা বুক বলা হয়। অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তালিকাকে গ্রিন ডাটা বুক বলা হয়। তারপর কি বলছে? হানিকর জীব প্রজাতির তালিকাকে কি বলা হয়? উত্তর হবে ব্ল্যাক ডাটা বুক বলা হয়। হানিকর জীব প্রজাতির তালিকাকে কি বলা হয়? ব্ল্যাক ডাটা বুক বলা হয়। তারপর বলছে, রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে? তাহলে উত্তর হবে রাষ্ট্রপুঞ্জের IUCN রেড ডাটা বুক প্রকাশ করে। তাই IUCN একটা সংস্থা যেটা রেড ডাটা বুক প্রকাশ করে। পরের প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে জাতীয় উদ্যান গড়ে তোলা হয়? তাহলে উত্তর হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার, অর্থাৎ IUCN এর উদ্যোগে জাতীয় উদ্যান গড়ে তোলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যানের নাম কি? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক হলো পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যান, যেটা এই উদ্যানটা কবে স্থাপিত হয়েছিল বা কবে 1872 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, যেটা পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যান ছিল। ওকে, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যানের নাম কি? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? উত্তর হবে ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? জিম করবেট জাতীয় উদ্যান। বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি? উত্তর হবে তানজানিয়ার সেরেনগেটি হলো বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যান। তানজানিয়ার যে সেরেনগেটি রয়েছে সেটা বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি? উত্তর হবে রাজস্থানের ডেজার্ট জাতীয় উদ্যান হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। রাজস্থানের ডেজার্ট জাতীয় উদ্যান হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যানের নাম কি? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ বাটন আইল্যান্ড হলো ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান। তাহলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ বাটন আইল্যান্ড হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কেরলে অবস্থিত। পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কেরলে অবস্থিত। দাচিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত? দাচিগ্রাম অভয়ারণ্য কাশ্মীরে অবস্থিত। কোথায় অবস্থিত? কাশ্মীরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কোনটি? তাহলে নীলগিরি সংরক্ষিত জীবমণ্ডল ভারতের প্রথম সংরক্ষিত জীবমণ্ডল। তাহলে ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল কোনটি? নীলগিরি সংরক্ষিত জীবমণ্ডল ভারতের প্রথম সংরক্ষিত জীবমণ্ডল। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সংরক্ষিত জীবমণ্ডল কোনটি? তাহলে মান্নার উপসাগর সংরক্ষিত জীবমণ্ডল হলো ভারতের বৃহত্তম সংরক্ষিত জীবমণ্ডল। তাহলে মান্নার উপসাগরের যে সংরক্ষিত জীবমণ্ডল সেটা হচ্ছে ভারতের বৃহত্তম সংরক্ষিত জীবমণ্ডল। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম সংরক্ষিত জীবমণ্ডল কোনটি? আসামের ডিব্রু সৈখোয়া। ঠিক আছে, আসামের যে ডিব্রু সৈখোয়া রয়েছে যেটা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম সংরক্ষিত জীবমণ্ডল। পরের প্রশ্ন, সংরক্ষিত জীবমণ্ডলের কোন এলাকায় মানুষের বসবাস নিষিদ্ধ? এটা হচ্ছে ভিভিআই প্রশ্ন। সংরক্ষিত জীবমণ্ডলের কোন অঞ্চলে মানুষের বসবাস নিষিদ্ধ? সংরক্ষিত জীবমণ্ডলের কোর অঞ্চল যেটা রয়েছে সেই কোর অঞ্চলে মানুষের বসবাস নিষিদ্ধ। ভারতের বৃহত্তম পক্ষীনিবাসের নাম কি? রাজস্থানের ভরতপুর হচ্ছে ভারতের বৃহত্তম পক্ষীনিবাস। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্পের নাম কি? অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর হলো ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প। অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর হচ্ছে ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সিংহ প্রকল্পের নাম কি? গুজরাটের গির অরণ্য হচ্ছে ভারতের বৃহত্তম সিংহ প্রকল্প। তাহলে গুজরাটের গির অরণ্য হলো ভারতের বৃহত্তম সিংহ প্রকল্প, যেটা গুজরাটের গির অরণ্য। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম গন্ডার প্রকল্পের নাম কি? অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হচ্ছে ভারতের বৃহত্তম গন্ডার প্রকল্প। অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হলো ভারতের বৃহত্তম গন্ডার প্রকল্প। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হাতি প্রকল্পের নাম কি? কেরলের পেরিয়ার জাতীয় উদ্যান হলো ভারতের বৃহত্তম হাতি প্রকল্প। তাহলে ভারতের বৃহত্তম হাতি প্রকল্পের নাম কি? কেরলের পেরিয়ার জাতীয় উদ্যান হলো ভারতের বৃহত্তম হাতি প্রকল্প। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি? কলকাতার যে আলিপুর চিড়িয়াখানা রয়েছে বা কলকাতা আলিপুর চিড়িয়াখানা হচ্ছে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা। কলকাতার যে আলিপুর চিড়িয়াখানা। পরের প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি?
উত্তর হবে হামিংবার্ড হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম পাখি, মানে সব থেকে ছোট পাখি হচ্ছে হামিংবার্ড। তারপর বলছে অধুনা লুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি কোথায় ছিল? তাহলে অধুনা লুপ্ত মানে আধুনিককালে অবলুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি ছিল মরিশাস দ্বীপ। ঠিক আছে, ভারত মহাসাগরের বুকে একটা দ্বীপ হচ্ছে মরিশাস, সেই মরিশাসে ছিল ডোডো পাখির বাসভূমি। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? উত্তর হবে ইংল্যান্ডের রয়্যাল বোটানিক্যাল গার্ডেন হচ্ছে বিশ্বের বৃহত্তম উদ্ভিদ উদ্যান। বিশ্বের বৃহত্তম উদ্ভিদ উদ্যান হচ্ছে ইংল্যান্ডের রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? উত্তর হবে হাওড়ার শিবপুরের যে আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন রয়েছে সেটা হচ্ছে ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান। পরের প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? উত্তর হবে সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। পরের প্রশ্ন, রক্তচাপ সংক্রান্ত সমস্যার ওষুধ রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন পাওয়া যায়, যেটা রক্তচাপ কমানোর কাজে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, রামসার ক্ষেত্র বলতে কোন জায়গাকে বোঝায়? রামসার বললেই সেটা জলাভূমিকে বোঝায়। ঠিক আছে, রামসার শব্দটা জলাভূমির সঙ্গে যুক্ত। রামসার সম্মেলন কবে হয়? 1971 সালে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পাস হয়? উত্তর হবে 1972 সালে ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন পাস হয়। পরের প্রশ্ন, ভারতের অরণ্য সংরক্ষণ আইন কবে পাস হয়? ভারতের অরণ্য সংরক্ষণ আইন পাস হয় 1980 সালে। ওকে, পরের প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্য আইন কবে পাস হয়? এটার উত্তর হয়ে যাবে ভারতের জীববৈচিত্র্য আইন পাস হয় 2002 সালে। ওকে, পরের প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কোন সালে হয়? কিয়োটো প্রোটোকল 1997 সালে হয়। কিয়োটো প্রোটোকল চুক্তি সেটা 1997 সালে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম ডাব্লিউবি টেটের অফিসিয়াল সিলেবাস অনুযায়ী একটি অতি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 52টি প্রশ্ন নিয়ে আশা করি অবশ্যই ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সেই সঙ্গে শেয়ার করবেন আপনার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।